আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব। টপিকটার নাম স্ক্রিনে দেখা যাচ্ছে, বাইপোলার জাংশন ট্রানজিস্টার, সংক্ষেপে বিজেটি। খুব কঠিন একটা নাম। তো এই বাইপোলার জাংশন ট্রানজিস্টারটা কী সেটা বলার আগে আমরা এইটুকু একটু দেখে আসি যে হঠাৎ করে এই ডিভাইসটা নিয়ে আমরা এত উঠে পড়ে লাগলাম কেন। বাইপোলার জাংশন ট্রানজিস্টার দিয়ে আমরা কী এমন কাজ করি যেটা অন্য কোনো ডিভাইস দিয়ে করতে পারি না। বিজেটি দিয়ে আমরা মেইনলি যে দুইটা কাজ করি সেটা হচ্ছে সুইচিং অ্যান্ড অ্যাম্প্লিফাইং। এই দুটাকেই একসাথে বলা হয় কন্ট্রোল। চিন্তা করে দেখো আমরা দৈনন্দিন জীবনে কী কী জিনিস কন্ট্রোল করার কাজে ইউজ করি। আমরা টিভি রিমোট কন্ট্রোল ইউজ করি, আমরা গাড়ির স্টিয়ারিং হুইল ইউজ করি, কিবোর্ডের বাটন ইউজ করি। এই সবগুলোই হচ্ছে আসলে কন্ট্রোল। তো এখানে যেহেতু আমরা ইলেকট্রিক্যাল কন্ট্রোলের কথা বলছি, সো বুঝতেই পারছো এখানে আমরা কোনো একটা ইনপুট ভোল্টেজকে চেঞ্জ করব বা ইনপুট কারেন্টকে চেঞ্জ করব, তখন একটা আউটপুটে অন্য একটা ভোল্টেজ বা অন্য একটা কারেন্ট চেঞ্জ হবে। এটাই হচ্ছে আসলে কন্ট্রোল। তো কন্ট্রোল ব্যাপারটা যদি এতই সোজা হয় তাহলে আমি নতুন ডিভাইসের কথা চিন্তা করতে হবে কেন? আমি তো এইভাবে ভাবতে পারি যে ধরো একটা সার্কিটে এটা একটা ভোল্টেজ সোর্স, আর এই ভোল্টেজ সোর্সের সাথে একটা লাইট লাগানো আছে অথবা একটা ফ্যান লাগানো আছে। লাইট বা ফ্যান যাই হোক না কেন, আমরা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। যে কোনো একটা ইলেকট্রিক্যাল ডিভাইসের রিপ্রেজেন্টেটিভ একটা রেজিস্ট্যান্স। তাহলে এখন এই সার্কিটে আমি যদি ভোল্টেজকে চেঞ্জ করি অথবা রেজিস্ট্যান্সকে চেঞ্জ করি তাহলে তো এখানে কারেন্ট চেঞ্জ হবে। আমি যদি এখানে রেজিস্ট্যান্স খুলে ফেলি বা ভোল্টেজ খুলে ফেলি তাহলে কারেন্ট অফ হয়ে যাবে। তাহলে এই তো এই সিম্পল একটা সার্কিটই আমি আসলে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স চেঞ্জ করে ইচ্ছা মতো আমি কারেন্টকে কন্ট্রোল করতে পারতেছি, ইভেন কারেন্টকে আমি সুইচ করতে পারতেছি। আসলে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঠিক এই ধরনের সার্কিটকে কন্ট্রোলিং ডিভাইস বলতে রাজি হবে না। কেন? তার কারণ এইভাবে আমি যদি ভোল্টেজ বা কারেন্ট চেঞ্জ করার জন্য ভোল্টেজ সোর্সের ভ্যালু চেঞ্জ করতে হয় বা রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করতে হয় তাহলে সেটা খুবই কাম্বারসাম। আমরা যেটা করি সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স এবং রেজিস্ট্যান্স এই দুইটার মাঝখানে অন্য একটা ডিভাইস বসিয়ে দিই। সেই ডিভাইসটা আমাদের সবার খুব চেনা। দেখো তো এটা চেনা যাচ্ছে কিনা। এইটা হচ্ছে আসলে একটা সুইচ। এই সুইচটা তুমি যখন প্রেস করবে তখন এখানে ভোল্টেজ শর্ট সার্কিট হবে এবং কারেন্ট ফ্লো করবে, তাই তো? এবং এই সুইচের একটা দেখার মতো বিষয় হচ্ছে এই সুইচের তিনটা টার্মিনাল থাকে, টার্মিনাল 1, টার্মিনাল 2 আর টার্মিনাল 3। তুমি যখন টার্মিনাল 1-এ কোন মেকানিক্যাল প্রেশার দাও তখন টার্মিনাল 2 আর 3 এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে। তাহলে দেখো একটা মেকানিক্যাল সুইচ ইউজ করে কত সহজে আমি এখানে কারেন্টের ভ্যালু সুইচ করতে পারতেছি। আমাকে ভোল্টেজ চেঞ্জ করতে হচ্ছে না, রেজিস্ট্যান্স চেঞ্জ করতে হচ্ছে না। যদি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স চেঞ্জ করতে হতো তাহলে ব্যাপারটা কত জটিল হতে চিন্তা করো। মনে করো তুমি তোমার বাসার ফ্যান অফ করবে। এখন ফ্যান অফ করার জন্য যদি এরকম করতে হতো যে যখন ফ্যান অফ করা দরকার ফ্যানের কানেকশানটা খুলে ফ্যানটা মাটিতে রেখে দিতাম, অথবা যখন লাইট বন্ধ করা দরকার আমার লাইটটা খুলে কোথাও রেখে দিতাম, অথবা পিডিবিকে ফোন করে বলতাম যে ভাই আমার তো এখন আর লাইটের দরকার নেই, আপনি আপনাদের জেনারেশনটা অফ করে দেন। এই ধরনের কাম্বারসাম প্রসেস আমরা কখনো ফলো করি না। আমরা মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ডিভাইস ইউজ করি, যে ডিভাইসটা দিয়ে আমরা খুব সহজেই আসলে এই কারেন্টগুলোকে সুইচিং করতে পারি। তো যেহেতু আমরা ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে কথা বলতেছি, কাজেই আমরাও এখানে যে সুইচ ইউজ করব সেই সুইচগুলো আসলে মেকানিক্যাল প্রেশার দিয়ে অন অফ করা হবে না। সেই সুইচগুলোও অন অফ করা হবে হচ্ছে ইলেকট্রিক্যালি। মানে আমি চিন্তা করতে পারি একটা 3 টার্মিনাল ডিভাইস, যে 3 টার্মিনাল ডিভাইসের কোনো একটা টার্মিনালে, সে টার্মিনাল 1-এ আমি একটা ভোল্টেজ দিব। যখন ভোল্টেজ দিব তখন টার্মিনাল 2 আর 3 এর ভিতর দিয়ে একটা শর্ট সার্কিট হবে এবং একটা কারেন্ট ফ্লোয়ের পথ তৈরি হবে। এই ধরনের কাজগুলাই করা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টার। তার মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টার হচ্ছে আসলে একটা 3 টার্মিনাল ডিভাইস। দেখো এর আগে আমরা যেসব ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট পড়ে আসছি, যেমন রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, ইভেন ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এই সবগুলোই ছিল কিন্তু 2 টার্মিনাল ডিভাইস। এই প্রথম আমরা একটা নতুন একটা ডিভাইস দেখতেছি বাইপোলার জাংশন ট্রানজিস্টার, যেটা হচ্ছে 3টা টার্মিনাল। এবং আবার মনে করে দিই 3টা টার্মিনাল কেন?
কারণ হচ্ছে এটাকে আমরা সুইচিং পারপাসে ইউজ করব। একটা টার্মিনালে আমরা ভোল্টেজ দিব বা কারেন্ট দিব, যেটাকে আমরা বলতেছি এক্সাইটেশন, তখন অন্য দুটো টার্মিনালের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, এখানে কিন্তু আমি আসলে একটা গোজামিল দিয়েছি। গোজামিলটা কীরকম? ব্যাপারটা এরকম, আমি বলেছি যে কন্ট্রোলিং পারপাসের জন্য আমার দরকার একটা 3 টার্মিনাল ডিভাইস, কিন্তু আমাদের যেসব ডিভাইস নোন এর আগে আমরা পড়ে আসছি সেগুলো হচ্ছে 2 টার্মিনাল ডিভাইস। কিন্তু 2 টার্মিনাল ডিভাইস দিয়ে কিন্তু আমরা আসলে 3 টার্মিনাল ডিভাইস তৈরি করতে পারি। কীভাবে? ধরা যাক এটা একটা রেজিস্ট্যান্স, 2 টার্মিনাল ডিভাইস, এটাও একটা রেজিস্ট্যান্স, এটা একটা 2 টার্মিনাল ডিভাইস, এটা হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স। এই 3টা রেজিস্ট্যান্সের এই 3টা মাথা যদি আমি শর্ট করে দিই, তাহলেই তো বাকি 3 টার্মিনাল মিলে একটা 3 টার্মিনাল ডিভাইস হিসেবে কাজ করতে পারে। 1 2 3, কি পারে না? পারার কথা। এখন আমি এখানে যদি ভোল্টেজ দিই, সে টার্মিনাল 1 আর 3 এর মধ্যে একটা ভোল্টেজ দিলাম, তাহলে এই ভোল্টেজের উপর ডিপেন্ড করবে 2 আর 3 টার্মিনালের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে। ধরেন এইভাবে কানেকশন করে দিলাম, তাহলে তো এখানে আমি 1 আর 3-তে ভোল্টেজ চেঞ্জ করলে 2 আর 3-এ কারেন্ট চেঞ্জ হবে। তাহলে এটা কি কোনো কন্ট্রোলিং ডিভাইস না? উত্তর হচ্ছে না, এটাও কোনো কন্ট্রোলিং ডিভাইস না। কেন? তার কারণ যে কোনো কন্ট্রোলিং ডিভাইসের খুব বড় একটা প্রপার্টি হচ্ছে এইটা কখনো পাওয়ার সার্ভ করে না। পাওয়ার সার্ভ করা মানে কি? যেমন ধরো রাইফেলের ট্রিগার, তুমি যখন ট্রিগার প্রেস করো তখন রাইফেল থেকে বুলেট বের হয়ে যায়, কিন্তু বুলেট যে ভেলোসিটিতে বের হলো সেটা কি রাইফেলের ট্রিগারের স্পিডের উপর ডিপেন্ড করে? কখনোই না। রাইফেলের ট্রিগার শুধু ঠিক করে দেয় যে বুলেট এই মুহূর্তে রাইফেলের নল থেকে বের হয়ে যাবে কি যাবে না। অথবা কম্পিউটারের কিবোর্ড বাটনের কথা চিন্তা করো, আমরা যখন কিবোর্ড বাটনগুলো প্রেস করি তখন কিন্তু আমরা কম্পিউটারে কোনো পাওয়ার সার্ভ করি না, পাওয়ার ডেলিভার করি না, আমরা শুধু ইনস্ট্রাকশন দিই যে এই মুহূর্তে কী ধরনের প্রসেসর কোন লেটার নিয়ে সেটাকে প্রসেসিং করবে। সো কন্ট্রোলিং ডিভাইসের একটা বড় প্রপার্টি হচ্ছে তারা কখনো পাওয়ার প্রোভাইড করে না, তারা শুধু ইনস্ট্রাকশন প্রোভাইড করে। এটা আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র ইনস্ট্রাকশন। সেই জন্যই এই সার্কিটটাকে আমরা কন্ট্রোলিং সার্কিট বলতে নারাজ, কারণ এখানে যদিও এই 2টা টার্মিনালের মধ্যে ভোল্টেজ চেঞ্জ করলে অন্য 2টা টার্মিনালে কারেন্ট চেঞ্জ হবে, বাট তারপরেও এই ভোল্টেজ সোর্সটাই আসলে এই সার্কিটে পাওয়ার প্রোভাইড করতেছে। কন্ট্রোলিং সিগন্যাল হলে তার এই প্রপার্টি থাকবে না। কন্ট্রোলিং সিগন্যাল শুধুমাত্র কমান্ড দিবে বা ইনস্ট্রাকশন দিবে, সে শুধু ভোল্টেজ চেঞ্জ করবে কিন্তু পাওয়ার দিবে না। তাহলে এটা শুনতে মনে হচ্ছে খুব আশ্চর্যের একটা ব্যাপার, এটা কীভাবে সম্ভব যে ভোল্টেজ দিব অথচ পাওয়ার দিব না, ঠিকই আবার সার্কিটের কোথাও কোথাও কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। আসলে এটা সম্ভব, খুব ভালো মতোই সম্ভব। কীভাবে সম্ভব? জাস্ট ওয়েট। শুধু এটুকু জেনে রাখো যে বিজেটি এই কাজটা করতে পারে, সে কোনো পাওয়ার প্রোভাইড করা ছাড়াই শুধুমাত্র ইনস্ট্রাকশন প্রোভাইড করতে পারে। আচ্ছা, বিজেটির ব্যাপারে আমরা একটু পরে আসবো, আমরা অন্য একটা কাজ দেখে আসি। কন্ট্রোলিংয়ের আরেকটা পারপাস হচ্ছে অ্যাম্প্লিফাই করা। নর্মালি অ্যাম্প্লিফায়ার বলতে আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা এরকম হওয়া উচিত। একটা অ্যাম্প্লিফায়ার বলতে আমাদের চোখের সামনে কী ভেসে ওঠে? সাধারণত অডিও অ্যাম্প্লিফায়ার কথা সবাই চিন্তা করে, তাই না? আসলে অ্যাম্প্লিফায়ার অনেক ধরনের আমরা ইউজ করি। আমরা যে লিভার ইউজ করি, মেকানিক্যাল লিভার, সেটা একটা অ্যাম্প্লিফায়ার। ইভেন সচিন টেন্ডুলকার যখন মাঠে ছক্কা পেটায় তখন সে আসলে ক্রিকেট ব্যাটটাকে একটা অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করে। ডেফিনেটলি আমরা এখানে ওই সচিনের ক্রিকেট ব্যাটের অ্যাম্প্লিফায়ার হিসেবে অ্যাম্প্লিফায়ারের কথা বলবো না, আমরা এখানে ইলেকট্রিক্যাল অ্যাম্প্লিফায়ারের কথা বলছি। সো ইলেকট্রিক্যাল অ্যাম্প্লিফায়ারের খুব কমন একটা উদাহরণ হচ্ছে মাইক্রোফোন এবং স্পিকার সিস্টেম। ব্যাপারটা কীরকম? মাইক্রোফোন সিস্টেমে
একটা মাইক্রোফোন সার্কিট থাকে। আমার আঁকা খুব একটা ভালো না, তবু তোমরা মেনে নাও। ধরো এটাই মাইক্রোফোন, দেখতে অনেকটা মুরগি রানের মতো হয়েছে আর কি। তো এই মাইক্রোফোনের সাথে আর কিছু এক্সটার্নাল সার্কিট থাকে। সার্কিটগুলো আমি আর রাখতেছি না, শুধু ইনপুট এবং আউটপুট রেখে দিচ্ছি। সার্কিটের শেষ মাথায় থাকে একটা স্পিকার, তাই তো? আমরা যেটা করি, মাইক্রোফোনে খুব ছোট্ট একটা অডিও সিগন্যাল ইনপুট দিই। ছোট্ট অডিও সিগন্যাল মানে আমাদের ভয়েসের পাওয়ারটা তো বেশি না, আমরা ধরা যাক ছোট্ট একটা ভয়েস ইনপুট দিলাম। স্পিকার যেটা করে সেটা করে কি, এই যে মাঝখানে এই প্রসেসিং সার্কিট পার হওয়ার পরে স্পিকার থেকে যে আউটপুট বের হয়ে আসে সেইটা হয় অনেক বড়, সেটা এরকম হয়, এরকম হয়। তাহলে একটা ছোট সিগন্যালকে অ্যামপ্লিফাই করে স্পিকার একটা বড় সিগন্যাল হিসেবে আউটপুট দেয়। একটা ব্যাপার ভেবে দেখো, কারশফস ভোল্টেজ ল বলে কোনো একটা সার্কিটে ইনপুট ভোল্টেজ যা হবে ওই সার্কিটের অন্য সবগুলো জায়গায়। কারশফস ভোল্টেজ ল কী বলে? কারশফস ভোল্টেজ ল বলে যে কোনো একটা সার্কিটে ইনপুট ভোল্টেজ যা দেওয়া হবে সার্কিটে অন্য সব এলিমেন্টের অ্যাক্রসে টোটাল ভোল্টেজ ড্রপ তার সমান হবে। তার মানে যে কোনো একটা সার্কিটের লুপে ইনপুট ভোল্টেজ উইল বি ইকুয়াল টু voltage rise will be equal to voltage drop। তাহলে এই মেকানিজমটা কীভাবে সম্ভব যে একটা মাইক্রোফোনের সামনে আমি ছোট্ট একটা সিগন্যাল দিচ্ছি, অথচ কারশফস ভোল্টেজ ল ভায়োলেট করে আউটপুটে তার চেয়ে বড় একটা ভোল্টেজ পেয়ে যাচ্ছি? আসলে এটা সম্ভব এই কারণে যে এখানে আসলে শুধুমাত্র একটা ভোল্টেজ ইনপুট দেওয়া হয় না। এখানে যেটা করা হয়, এই স্পিকার সার্কিটে এইখানে আসলে একটা প্লাগ লাগানো থাকে, যে প্লাগটা কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে প্লাগ ইন করা হলে তারপরে এই অ্যামপ্লিফাইং ডিভাইসটা কাজ করে। তার মানে আসলে মাইক্রোফোন থেকে যে অডিও সিগন্যাল ইনপুট আসতেছে সেই অডিও সিগন্যাল কিন্তু পাওয়ার প্রোভাইড করতেছে না, পাওয়ারটা স্পিকার পাচ্ছে এই প্লাগ থেকে। তবে কোন মুহূর্তে কতটুকু পাওয়ার সে ড্র করবে সেই ইনস্ট্রাকশন আসতেছে এই মাইক্রোফোনের ছোট অডিও সিগন্যাল থেকে। সো আমরা এটা বুঝলাম যে অ্যামপ্লিফাইং ডিভাইস নিয়ে আমরা যখন কথা বলি সেখানেও সুইচিংয়ের মতোই একটা ইনস্ট্রাকশন সিগন্যাল থাকে, এবং একই সাথে একটা পাওয়ার বক্সও থাকে। পাওয়ার বক্স থেকে কোন মুহূর্তে কতটুকু পাওয়ার ড্র করা হবে সেটা ডিটারমাইন করে দেয় এই ইনস্ট্রাকশন সিগন্যাল। তো এখন দেখা যাক আমরা একটা 3 টার্মিনাল ডিভাইস দিয়ে কোনো একটা অ্যামপ্লিফায়ার ডিজাইন করতে পারি কি না। আমরা বিজিটি আঁকবো না, আমরা বলেছিলাম যে 2 টার্মিনাল ডিভাইস দিয়ে ইচ্ছা করে আমরা একটা 3 টার্মিনাল ডিভাইস তৈরি করতে পারি। ধরা যাক সেই ডিভাইসটা হচ্ছে এরকম, 3টা রেজিস্ট্যান্স, এর 3টা টার্মিনাল শর্ট করে অন্য 3টা টার্মিনাল আমরা 3 টার্মিনাল ডিভাইস হিসেবে ইউজ করব, এবং আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা অ্যামপ্লিফায়ার বানানোর চেষ্টা করব, যে অ্যামপ্লিফায়ার একটা ইনপুট ভোল্টেজ থাকবে। ইনপুট ভোল্টেজটা হবে খুব ছোট্ট একটা ভোল্টেজ, মানে আমরা যখন ভয়েস দিয়ে কোনো অডিও সিগন্যাল তৈরি করি সেটা যেরকম ছোট্ট একটা সিগন্যাল হয় ঠিক সেরকম। আর এইখান থেকে আমরা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা আউটপুট নিব। ধরা যাক এই রেজিস্ট্যান্সটাই হচ্ছে স্পিকার থেকে আমরা একটা বড় আউটপুট পেতে চাই। তো যেহেতু স্পিকার থেকে বড় আউটপুট পেতে চাই, কাজে এক্ষেত্রে পাওয়ার সাপ্লাই করতে হবে, তাই এখানে আমরা একটা বড় ব্যাটারি লাগিয়ে দিই। এটার কাজ হচ্ছে পাওয়ার দেওয়া। তাহলে এই ছোট্ট ভোল্টেজ থেকে সে নাম দিলাম V1 বা V1,
V1 আর পাওয়ারটাকে নাম দিলাম VS। আচ্ছা, আরেকবার মনে করিয়ে দিই আমাদের টার্গেটটা কি। টার্গেট হচ্ছে আমরা চাইতেছি এইখানে এই ভোল্টেজটা যদি চেঞ্জ করি তাহলে এই স্পিকারের ক্রসে যে ভোল্টেজ আসবে সেই ভোল্টেজটাকে আমরা কন্ট্রোল করতে যাচ্ছি এই V1 ভোল্টেজ দিয়ে, যেখানে V1 ভোল্টেজ খুব সামান্য পাওয়ার দিবে আর মেইন পাওয়ারটা আসবে VS থেকে, অনেক বেশি পাওয়ার আসবে। তাহলে V0টা V1 যেভাবে চেঞ্জ হবে V0ও সেইভাবে চেঞ্জ হবে এবং অনেক বড় চেঞ্জ আসবে। V1 এর চেঞ্জ হবে খুব ছোট মাইক্রোফোনের সিগন্যালের মতো, আর V0 চেঞ্জটা হবে অনেক বড় স্পিকারের সিগন্যালের মতো, বড় একটা অডিও সিগন্যাল। কিন্তু আসলে কি এরকম করা সম্ভব যে V1 এর খুব ছোট্ট একটা ভ্যালুর জন্য V0 এর ভ্যালুটা অনেক বেশি চেঞ্জ হবে? আমরা জানি না, জাস্ট আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। আচ্ছা, এইখানে যেহেতু এই সার্কিটের দুইটা সোর্স VS এবং V1, সো দুইটা সোর্সের জন্যই কিন্তু আসলে V0 ইফেক্টেড হবে। ধরা যাক V0কে আমরা এইভাবে লিখতে পারি, V0 ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, ধরো K ইন্টু ধরো K1 VS প্লাস K2 V1। K1 আর K2 ভ্যালু কত হবে সেটা আসলে ডিপেন্ড করতেছে এখানে রেজিস্ট্যান্স যেভাবে লাগাচ্ছ সেই রেজিস্ট্যান্সগুলো কী কম্বিনেশনে লাগাচ্ছ, রেজিস্ট্যান্সের ভ্যালুটা কীরকম সেটার উপরে। তো তার মধ্যে দেখো একবার যখন সার্কিটটা কনফিগারেশন করা শেষ হয়ে যাবে তখন K1 এর ভ্যালু ফিক্সড, K2 এর ভ্যালু ফিক্সড, আর VS তো আগে থেকেই ফিক্সড। আমরা শুধু চেঞ্জ করতেছি কোনটা? চেঞ্জ করতেছি এই V1। আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমরা এই V1 এর খুব ছোট্ট একটা ভ্যালুর জন্য, ছোট্ট একটা চেঞ্জের জন্য V0 এর চেঞ্জটা যেন অনেক বড় হয় সেটা ঠিক করা। আচ্ছা, যেহেতু এই K1 VS এই টার্মটা কনস্ট্যান্ট, কাজেই আমাদের হাতে একমাত্র অপশন হচ্ছে K2 V1 এই টার্মটাকে চেঞ্জ করা। এবং আবার বলি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে V1কে অল্প একটু চেঞ্জ করলে যেন V0 মানে K2 V1টা অনেক বেশি চেঞ্জ হয় সেটা মেনটেন করা। তো সেটা মেনটেন করার একটাই উপায়, সেটা হচ্ছে K2 এর মানটা যেন অনেক বড় হয়। হ্যাঁ, তাহলেই আমাদের V1 অল্প একটু চেঞ্জ হলেই K2 V1 অনেক বেশি চেঞ্জ হবে, তার মানে আসলে V0 চেঞ্জ হবে অনেক বেশি। কিন্তু এটা কি করা সম্ভব? না, করা সম্ভব না। আমি আগেই বলেছি যে K2 এই ভ্যালুটা বা K1 এই ভ্যালুগুলো আসলে ডিপেন্ড করে এই রেজিস্ট্যান্সগুলো কীভাবে লাগাচ্ছে এবং রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কত সেটার উপরে। কিন্তু কোনোভাবে কি রেজিস্ট্যান্সের এমন কোনো, ধরা যাক এই তিনটা না, আমি আরও কিছু রেজিস্ট্যান্স অ্যাড করলাম, এখানে আমি একটা এক্সট্রা রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স দিলাম, বা ধরো এইটা আমি শর্ট করে দিলাম, এরকম অনেক রকম কম্বিনেশন তো আমি করতে পারি, তাই না, রেজিস্ট্যান্স নিয়ে। তো এইরকম কোনো না কোনো কম্বিনেশনের জন্য এমন কি হবে না যে K2 এর ভ্যালুটা অনেক বড়, যার কারণে V1 এর খুব সামান্য একটু চেঞ্জ করলেই K2 V1 অনেক বেশি চেঞ্জ হয়, তার মানে V0 অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। যদি এটা করতে পারি তাহলেই তো আসলে এটা একটা অ্যাম্পলিফায়ার সার্কিট হিসেবে কাজ করবে, তাই না? দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আসলে এই K2 এর মান কখনোই একের চেয়ে বড় হওয়া সম্ভব না, কখনোই না, যেভাবেই রেজিস্ট্যান্স লাগাও না কেন। এটা বোঝা খুব সোজা। আমরা জানি যে একটা সার্কিট যত জটিলই হোক না কেন, সেটা যদি মানে লিনিয়ার এলিমেন্ট দিয়ে তৈরি করা হয় তাহলে সেটা থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করা সম্ভব। থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করা মানে হচ্ছে VS তো কনস্ট্যান্ট, আমি VSকে ইগনোর করি, ধরা যাক VS-এরকে আমি শর্ট করে দিলাম, তাহলে এখন আমি দেখব যে V0 এর মানটা শুধুমাত্র K2 VN এর উপর ডিপেন্ড করে। K1 VS যদি শর্ট হয়ে যায় তাহলে K1 VS হচ্ছে 0। সো V0 শুধুমাত্র K2 VN এর উপর ডিপেন্ড করতেছে। এখন আমরা যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট অ্যাপ্লাই করি এই সার্কিটে, V0কে আমরা যদি এইভাবে শর্ট করে দিই তাহলে দেখব যে এরকম একটা সার্কিট আমাদের হাতে চলে আসছে, একটা এত বড় সার্কিট, সেটা রিপ্লেসড হয়ে যাবে একটা ছোট্ট ভোল্টেজ আর একটা থেভেনিন রেজিস্ট্যান্স দিয়ে, RTH নাম দিলাম। আর এই যে এটা হচ্ছে VTH, থেভেনিন ভোল্টেজ। দেখো এই থেভেনিন ভোল্টেজের ভ্যালু অবশ্যই V1 এর চেয়ে ছোটো হবে এখানে, সার্কিট যেমনই হোক না কেন।
প্লাস সেখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, থেভেনিন রেজিস্ট্যান্স থাকবে। সো এই V1 এর মানের চেয়ে ছোটো হচ্ছে VTH, সেই সাথে একটা থেভেনিন রেজিস্ট্যান্স আছে, তাহলে অবশ্যই তুমি যখন একটা লোড লাগাবে, লোড মানে হচ্ছে এই আর, এই রেজিস্ট্যান্স, এই লোড যখন লাগাবে তখন অবশ্যই এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটা VTS এর চেয়েও ছোটো হবে। তার মানে আলটিমেটলি তুমি যেভাবেই সার্কিট কনফিগারেশন করো না কেন, কোনোভাবেই V0 এর ভ্যালুটা V1 এর চেয়ে বড় হতেই পারে না। তার অর্থ হচ্ছে এই K2 প্যারামিটারের ভ্যালু কখনোই 1 এর চেয়ে বড় হতে পারে না। V1টা আসলে ভোল্টেজ ডিভাইডিং রুল অনুসারে ভাঙতে ভাঙতে ছোট হয়ে তারপর এখানে V0 হবে। সো যদিও আমরা একটা অনেকগুলো টু টার্মিনাল ডিভাইস একসাথে করে কোনোভাবে সার্কিট কনফিগারেশন চেঞ্জ করে 3 টার্মিনাল ডিভাইস তৈরি করতে পারি, তারপরেও আমরা এটা দিয়ে কোনোভাবেই ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার ডিজাইন করতে পারবো না। চিন্তা করে দেখো, এখানে কিন্তু অলরেডি একটা VS দেওয়া আছে, কিন্তু এই VSটা আমাদের অ্যাম্প্লিফিকেশানে কোনো কাজে লাগতেছে না, কারণ এই VS এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা পার্ট। V0 এর মান যাই হোক না কেন, VS এর মান সবসময় ফিক্সই থাকবে, তাই না? এবং K1 এর মানও ফিক্স থাকবে। সো এই আমাদের টার্গেট ছিল K2 V1কে ভ্যারি করা। K2 V1 মোটেও এমনভাবে ভ্যারি করবে না যে V1 এর মানটা V0 এর চেয়ে অনেক ছোটো হবে, মানে K2 এর মান 1 এর চেয়ে অনেক বড় হবে, এমন ব্যাপার কখনোই তৈরি করা যাবে না। তাহলে এই এতক্ষণের বয়ান থেকে আমরা আসলে যদি সামারিটা বলি তাহলে কী বুঝলাম? সেটা হচ্ছে, আমরা যদি কোনো কন্ট্রোলিং ডিভাইস তৈরি করতে যাই তাহলে অবশ্যই আমাদের একটা 3 টার্মিনাল ডিভাইস লাগবে। তবে এই 3 টার্মিনাল ডিভাইস এটা আমরা এর আগে যেসব এলিমেন্ট পড়ে আসছি সেই এলিমেন্টগুলো দিয়ে কোনোভাবেই তৈরি করা সম্ভব না। 3 টার্মিনাল তৈরি করা সম্ভব, কিন্তু এই 3 টার্মিনাল দিয়ে কন্ট্রোলিং পারপাসটা হবে না। যদি আমি কন্ট্রোলিং পারপাস মানে সুইচিংও হবে না, অ্যাম্প্লিফাইংও হবে না। কেন হবে না? তার কারণ কন্ট্রোলিং ডিভাইসের একটা বড় প্রপার্টি হচ্ছে তারা পাওয়ার প্রোভাইড করে না, শুধুমাত্র ইনস্ট্রাকশন প্রোভাইড করে। যখনই আমরা এরকম 2 টার্মিনাল ডিভাইস দিয়ে কন্ট্রোলিং ডিভাইস তৈরি করতে যাব, তখনই আমরা দেখব যে না, এখান থেকে আসলে পাওয়ারও আসতেছে, সিগন্যালও আসতেছে। সো আমাদের এখন দরকার একটা নতুন ধরনের একটা ডিভাইস। এই নতুন ডিভাইসটি হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টরটা কীভাবে কাজ করে সেটা বলার আগে আমরা তোমাদের এর আগে পড়ে আসা একটা ডিভাইসের কথা মনে করে দিই, পিএন জাংশন। আমরা পিএন জাংশন ডায়োড নিয়ে বেশ কয়েকটা ক্লাস করেছিলাম, তাই তো? একটা পিএন জাংশন ডায়োড মনে করে দেখো, একটা পিএন জাংশন ডায়োড এটা একটা প্রপার্টি হচ্ছে, সেটা ফরওয়ার্ড বায়াসে যখন ফরওয়ার্ড বায়াস দেবে, মানে পিতে তুমি যখন পজিটিভ ভোল্টেজ আর এনে নেগেটিভ ভোল্টেজ দিবে, তখন এটা এক্সপোনেনশিয়ালি একটা কারেন্ট শো করে। তার মানে এর ডায়োডের ভোল্টেজ চেঞ্জের সাথে সাথে কারেন্ট চেঞ্জটা এক্সপোনেনশিয়ালি বাড়ে। আর যখন রিভার্স বায়াস দাও তখন এটা কোনো কারেন্ট কন্ডাকশন করে না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই যে ভোল্টেজের খুব সামান্য চেঞ্জের সাথে সাথে কারেন্টের একটা ব্যাপক চেঞ্জ, এটাকে কি কোনোভাবে হারনেস করা যায় কি না সেটা রিসার্চার চিন্তা করলেন। কীরকম? তারা ভাবলেন, আচ্ছা এই পিএন জাংশনের যেহেতু ভোল্টেজ অল্প চেঞ্জ করলেই অনেক বেশি কারেন্ট যায়, তাহলে সেই কারেন্টকে আমি যদি কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে পাস করাতে পারি, তাহলেই তো অল্প ভোল্টেজ দিয়ে আমি অনেক বেশি ভোল্টেজ পাওয়ার কথা। তার মানে তারা এরকম একটা ডিভাইসের কথা চিন্তা করলেন যে আমি একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা ডায়োড লাগাবো। যেহেতু ভোল্টেজ সোর্স অল্প ভোল্টেজ চেঞ্জ করলে ডায়োডে অনেক বেশি কারেন্ট চেঞ্জ হবে, তাহলে এই কারেন্ট যদি একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যায়, এইভাবে যদি একটা রেজিস্ট্যান্স ভিতর দিয়ে যায়, তাহলে তো আমাদের কার্য হাসিল হয়ে যায়। ভোল্টেজ অল্প চেঞ্জ করার কারণে ডায়োডে অনেক বেশি কারেন্ট যাচ্ছে, অনেক বেশি কারেন্ট যখন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবে তখন অনেক বেশি ভোল্টেজ রেজিস্ট্যান্সে অ্যাক্রসে ড্রপ হবে, তাহলেই তো আমাদের ইনপুট ভোল্টেজের চেয়ে আউটপুট ভোল্টেজ বেশি হয়ে যাওয়ার কথা, তাই না? আসলে সেটা হওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ আবার সেই কারশফস ল, তুমি ইনপুটে যে ভোল্টেজ দিচ্ছ, ধরা যাক সেটা ভিএস, তাহলে এই সার্কিটে ভিআর এর মান কখনোই ভিএস এর চাইতে বেশি হতে পারে না, বড়জোর ভিআর ভিএস এর সমান হইতে পারে। এটাকে আমি বললাম ডায়োড ভোল্টেজ ভিডি।
ভিআরে যাই যেভাবেই সার্কিট কনফিগারেশন করো না কেন ভিআর এর মান ভিএস এর চাইতে বড় হতে পারবে না। আচ্ছা এরকম কি করতে পারি যে একটা ডায়োড থাকবে আর এই ডায়োডের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্ট করে দিব, তাহলে কি কোনো লাভ হবে? এখন তো ডায়োডের অ্যাক্রসে সরাসরি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তাহলে অনেক কারেন্ট যাবে। যদি কোনোভাবে এই কারেন্টটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ফ্লো করে তাহলে তো রেজিস্ট্যান্স অ্যাক্রসে অনেক ভোল্টেজ ড্রপ হবে। আসলে সেটাও হবে না, কারণ এখানে দেখো যে তুমি এখানে যে ভোল্টেজ দিচ্ছ সেই ভোল্টেজটাই আসলে যে ইনপুট ভোল্টেজ যদি ভিএস হয় তাহলে রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজও আসলে ভিএসই হবে, যেহেতু এই রেজিস্ট্যান্সের ডায়োডের সাথে এবং ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালি কানেক্ট করা। সো যদিও একটা ডায়োড আসলে ভোল্টেজ চেঞ্জের সাথে সাথে এক্সপোনেনশিয়াল কারেন্ট ইনক্রিজ শো করে, তারপরেও এই কারেন্টটাকে আমরা কোনোভাবে একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে নিতে পারতেছি না, তাই না? আসলে বাইপোলার জাংশন ট্রানজিস্টার যখন প্রথম আবিষ্কার করা হয় তখন এটার পারপাস ছিল অ্যাম্প্লিফাইং, মানে রিসার্চাররা এমন একটা সেমিকন্ডাক্টর ডিভাইস খুঁজে বেড়াচ্ছিল যেটা দিয়ে কোনো ভোল্টেজ সিগন্যালকে বা কোনো কারেন্ট সিগন্যালকে আমরা অ্যাম্প্লিফাই করতে পারি। অ্যাম্প্লিফাইং ডিভাইস কিন্তু আগে থেকেই ছিল, ভ্যাকুয়াম টিউব ছিল, কিন্তু এগুলো খুব বাল্কি ছিল আর এগুলো প্রচুর হিট জেনারেশন করতো। তাই তারা মানে একটা অল্টারনেটিভ মিডিয়াম খোঁজার চেষ্টা করলো। তো এই অল্টারনেটিভ মিডিয়ামটা আসলে কী হতে পারে সেটা নিয়ে রিসার্চাররা চিন্তা করতে করতে তারা হঠাৎ এরকম একটা স্ট্রাকচার প্রপোজ করলো। তারা বললো যে আচ্ছা একটা ডায়োডের পিএন জাংশন ডায়োডের কথাই বলি, এই ডায়োডে আমরা জানি যে ফরওয়ার্ড বায়াস যখন করি, ফরওয়ার্ড বায়াস মানে পিতে আমরা বেশি পজিটিভ দিব আর এনে আমরা একটা নেগেটিভ ভোল্টেজ দিব। যখন এরকম একটা কনফিগারেশন করি তখন প্রচুর পরিমাণ ইলেকট্রন এন সাইড থেকে পি সাইডের দিকে চলে আসে, আবার পি সাইড থেকে প্রচুর পরিমাণ হোল এন সাইডে ইনজেকশন শুরু হয়। রিসার্চাররা করলেন কি দেখো, রিসার্চাররা এন এবং পি এটার পাশে আরেকটা এন টাইপের ডিভাইস ক্যাসকেট করে দিলেন এবং তারপরে এই এক্সট্রা যে একটা লেয়ার দিল সেই লেয়ারে একটা পজিটিভ ভোল্টেজ এখানে একটা নেগেটিভ ভোল্টেজ দিয়ে এইভাবে কানেকশন করে দিলেন। তাহলে কী লাভ হইল? লাভটা হলো এই যে এখন এন সাইড থেকে ইলেকট্রন যখন পি সাইডে এন্টার করবে তারপরে ইলেকট্রন দেখো ইলেকট্রন যাওয়ার জন্য এখন দুইটা পথ। ইলেকট্রন ইচ্ছা করলে এখানে একটা পজিটিভ ভোল্টেজ আছে, ইলেকট্রন ইচ্ছা করলে এই পজিটিভ ভোল্টেজের আকর্ষণে এই সার্কিট দিয়ে ফ্লো করতে পারে, আবার ইচ্ছা করলে এখানে একটা পজিটিভ ভোল্টেজ আছে, ইলেকট্রন কিন্তু এই পি সাইড দিয়ে থেকে এন সাইডে এই পাশের এন সাইডে চলে যেতে পারে। তার মানে ইলেকট্রন এই রাস্তায় চলে আসতে পারে। অর্থাৎ কারেন্ট ফ্লো করার জন্য এখন দুইটা পথ ক্রিয়েট হয়েছে, একটার নাম আমি দিলাম I2 আর একটার নাম I1। কেমন? দেখো এই স্ট্রাকচারটা কিন্তু একটা 3 টার্মিনাল ডিভাইস। কেন? এটা হচ্ছে টার্মিনাল 1, এটা হচ্ছে টার্মিনাল 2, এটা হচ্ছে টার্মিনাল 3। আমি টার্মিনাল 1 আর 2 এর মাঝখানে একটা ভোল্টেজ দিয়ে যদি টার্মিনাল 1 আর 3 এর মধ্যে কারেন্ট কন্ট্রোল করতে পারি তাহলে এটা একটা কন্ট্রোলিং ডিভাইস হয়ে যাবে। কিন্তু মনে রেখো এই ডিভাইসে একটা বড় সমস্যা হচ্ছে কারেন্ট কিন্তু এন থেকে মানে ইলেকট্রন এন থেকে পিতে আসার পরে সরাসরি পাশে এনে চলে যাচ্ছে না, এনের কিছুটা অংশ আসলে ফ্লো করে নিচের সার্কিটে ফ্লো করতেছে, I1 হিসেবে ফ্লো করতেছে, আর কিছুটা কারেন্ট I2 হিসেবে ফ্লো করতেছে। এই যে কারেন্টের ইলেকট্রনের যে অংশটা I1 হিসেবে বের হয়ে আসতেছে সেটা কিন্তু আমাদের জন্য ডিজায়ারেড না। কেন ডিজায়ারেড না? কারণ হচ্ছে আমরা চাচ্ছি একটা 3 টার্মিনাল ডিভাইস তৈরি করতে, যে 3 টার্মিনাল ডিভাইসের যে কোনো দুইটা টার্মিনালে আমরা যখন একটা এক্সাইটেশন দিব, ধরো ভোল্টেজ যখন দিব, তখন আমরা চাচ্ছি অন্য দুটো টার্মিনালের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। মানে এখানে যেরকম আমরা চাচ্ছি টার্মিনাল 1 আর টার্মিনাল 2, এই দুটো টার্মিনালে অ্যাক্রসে আমরা ভোল্টেজ দিব, কিন্তু কারেন্ট 1 আর 2 এর মাঝখানে যাবে না, কারেন্ট যাবে হচ্ছে 1 আর 3 এর ভিতর দিয়ে। তার মানে যে সুইচিং ডিভাইসের কথা চিন্তা করো, একটা সুইচ কীরকম ছিল দেখতে, তার ছিল 3টা টার্মিনাল, আমরা যখন নাম দিয়েছিলাম 1 2 3।
আর বাইরে ছিল একটা সার্কিট, একটা ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স। তাই না? আমরা যখন টার্মিনাল 1-এ মেকানিক্যাল প্রেশার দিয়েছিলাম তখন এই সুইচটা অন হয়ে এখানে সার্কিট প্রভিশনের জন্য একটা পথ তৈরি হয়ে গিয়েছিল এবং কারেন্ট কন্ডাকশন হচ্ছিল। এই কাজটা আমরা এই ইলেকট্রিক্যালি করতে চাই এই স্ট্রাকচার দিয়ে। কীভাবে? আমরা চাচ্ছি এখন টার্মিনাল 1 আর 2 এর মাঝখানে আমরা একটা ভোল্টেজ দিব, কিন্তু 1 আর 2-তে ভোল্টেজের কারণে কারেন্ট 1 আর 2-তে যাবে না, মানে এই সার্কিটের ভিতরে কারেন্ট যাবে না, কারেন্ট যাবে হচ্ছে এই বাইরের সার্কিটের ভিতর দিয়ে, এই বাইরের সার্কিটের ভিতর দিয়ে। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এই যে একটা এক্সট্রা কম্পোনেন্ট আমরা পেলাম I1, সেই I1 কম্পোনেন্টটা আমরা চেষ্টা করব যতটুক পারা যায় 0-র কাছাকাছি রাখতে, এবং এই I2 টার্মসটাকে আমরা বাড়ানোর চেষ্টা করব। I2 টার্মসটা কেন হচ্ছে আবার বলি, যে এন সাইড থেকে যেহেতু পিএন জাংশন, এটাকে তুমি ফরওয়ার্ড বায়াসিং করেছো, কাজেই এন সাইড থেকে ইলেকট্রন চলে আসলো পি সাইডে। এইবার ইলেকট্রন যাওয়ার জন্য দুইটা পথ, একটা হচ্ছে সে পাশের এন জাংশনে চলে যেতে পারে, অথবা পি সাইড থেকে এটা বের হয়ে এক্সটার্নাল সার্কিটে চলে আসতে পারে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই এক্সটার্নাল সার্কিটে যে কারেন্ট ফ্লো করবে সেই কারেন্টটা কমানোর চেষ্টা করব, কারণ এই কারেন্টটা যদি বেশি হয় তাহলে তো সে আগের মতোই এটা 2 টার্মিনাল ডিভাইস হিসেবে কাজ করতেছে, মানে টার্মিনাল 1 আর 2-তে তুমি ভোল্টেজ দিচ্ছ, সেই কারণে টার্মিনাল 1 আর 2-এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, কিন্তু সেটা যাচ্ছে না। চাচ্ছি আমরা টার্মিনাল 1 আর 2-তে ভোল্টেজ দিলে যেন টার্মিনাল 1 আর 3-এর ভিতর দিয়ে কারেন্ট যায়। এখন এটা করব কীভাবে, মানে I1-কে আমরা কমাবো কীভাবে? I1 কমানোর বুদ্ধিটা সোজা। চিন্তা করে দেখো, আমাদের শরীরে যখন ব্লাড সার্কুলেশন হয় তখন, আমি তো বায়োলজি পড়ি নাই, তাও সেই ইন্টারমিডিয়েটের জ্ঞান থেকে বলার চেষ্টা করতেছি। ধরা যাক এটা হচ্ছে তোমার শরীরে হার্ট, এখান থেকে আর্টারি সিস্টেম অরিজিনেট করেছে এবং আর্টারি সিস্টেম থেকে সারা শরীরে অনেকগুলা ব্রাঞ্চ চলে গেছে। এই ব্রাঞ্চগুলোর কাজ হচ্ছে তোমার শরীরে বিভিন্ন জায়গায় ব্লাড সার্কুলেট করা, ঠিক আছে? বিভিন্ন জায়গায় ব্লাড সার্কুলেট করা, তোমার হাতে, পায়ে, মাথায়, অ্যাবডোমেনে, ইভেন হার্টের নিজেরও ব্লাড দরকার। তো এখন নিশ্চয়ই তোমার শরীরের সব পার্টের সমান পরিমাণ ব্লাড সার্কুলেশন দরকার নাই। যেমন আমাদের হাত এবং পায়ে কিন্তু মাথার তুলনায় অনেক বেশি ব্লাড সার্কুলেশন দরকার হয়। তো এই যে কোন শরীরে কোন অঙ্গে কত বেশি ব্লাড সার্কুলেট হবে সেটা আমি কীভাবে ঠিক করব? সেটা ঠিক করার উপায় খুব সোজা। এই যে এইখানে যে ব্লাড ভেসেলগুলো বের হয়ে আসতেছে, এই ব্লাড ভেসেলগুলোর থিকনেসের উপর আসলে ডিপেন্ড করে যে কোন অঙ্গে কী পরিমাণ রক্ত সঞ্চালন হবে। ভেসেলের থিকনেস যত বেশি, রক্ত সঞ্চালনের পরিমাণও তত বেশি। দ্যাটস সিম্পল। এই টেকনিকটা আমরা আসলে এখানে অ্যাপ্লাই করব, এই পি জাংশনে অ্যাপ্লাই করব। আবার মনে করে দিই আমরা কী করতে যাচ্ছি, আমরা চাচ্ছি এন সাইড থেকে ইলেকট্রন যখন ফরওয়ার্ড বায়াসের কারণে ফ্লো হয়ে পি সাইডে প্রবেশ করলো, তারপরে এই ইলেকট্রন দুই ভাগে ডিভাইড হবে, তাই তো? একটা যাবে পাশের এন রিজনে, একটা বের হয়ে আসবে এক্সটার্নাল সার্কিটে। এই বেরিয়ে আসা কারেন্টের পরিমাণ যেন কম হয় সেজন্য আমরা যেটা করব, এই পি লেয়ারটাকে আমরা থিন করে দিব। তাহলে ব্লাড ভেসেলের মতো এখানেও আমরা একটা সিমিলার টেকনিক ইউজ করতে পারি। কীভাবে দেখো, এন রিজন এবং তার পাশে হচ্ছে পি রিজন, তাই তো? এই পি রিজন আমরা এমনভাবে তৈরি করব যেন এই যে এখানে যে জাংশন এরিয়া দেখা যাচ্ছে, এই এরিয়াটা আমরা ছোট করে ফেলব এবং এই যে এটা দেখা যাচ্ছে এনআরপি এর মাঝখানে একটা ইন্টারফেস, সেই এরিয়াটাকে আমরা যতটুকু পারি বড় করব। তাদের সুবিধা কি? সুবিধা হচ্ছে যে ইলেকট্রন এন সাইড থেকে প্রচুর পরিমাণে পি সাইডে ফ্লো করতে পারবে, কিন্তু পি সাইড থেকে ইলেকট্রন বের হয়ে এক্সটার্নাল সার্কিটে ফ্লো করতে পারবে না, বরং এই ইলেকট্রনগুলা পাশে যে আরেকটা এন থাকবে, পাশে আরেকটা এন রিজন থাকবে, সেই এন রিজনে ফ্লো করবে।
ফরওয়ার্ড বায়াস দেওয়া হবে এন এবং পিতে। ফরওয়ার্ড বায়াস দেওয়ার কারণে ইলেকট্রন এন সাইড থেকে পি সাইডে চলে আসবে, কিন্তু যেহেতু পি সাইডটা থিন তাই কারেন্ট মানে ইলেকট্রন এদিক দিয়ে বের হতে পারবে না, বের না হয়ে বা খুব কম বের হবে, অধিকাংশ ইলেকট্রনই আসলে পি থেকে এই পাশে এনের দিকে ফ্লো করবে এবং এই এন সাইড থেকে তারপরে বাইরের এক্সটার্নাল সার্কিটে চলে আসবে। তাহলেই আমি আসলে ওই টার্মিনাল 1 আর 2তে ভোল্টেজ অ্যাপ্লাই করে টার্মিনাল 1 আর 3 এর মাঝখানে কারেন্ট পেতে পারবো। 1 আর 3 কেন? তার কারণ হচ্ছে আমরা যদি আমরা এরকম ডিজাইন করতে পারি সার্কিটটাকে যে I1 এই কারেন্টের পরিমাণ খুব কম আর I2 কারেন্টের মানটাই অনেক বেশি হয়, তাহলে বলতে পারি যে এইদিকে যে কারেন্টটা ঢুকতেছে ধরা যাক সেই কারেন্টটা হচ্ছে I0, তাহলে I0ই হচ্ছে অলমোস্ট I2 এর সমান। খুব অল্প কিছু কারেন্ট আসলে I1 হিসেবে বের হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করবো I1 এর মানটা কমাতে। তাহলে I1 এর মান কমানোর জন্য আমরা কী করলাম? আমরা পি সাইডকে থিন করে দিলাম, সরু করে দিলাম, এবং এন এবং পি এর মাঝখানে যে ইন্টারফেস সেই ইন্টারফেসকে আমরা বাড়িয়ে দিলাম। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে এন রিজন আর তার পাশে আরেকটা পি রিজন যেটা আমি খুব থিন করে বানালাম, তারপরে আমরা এটাকে এন এর সাথে ক্যাসকেড করে দিলাম। আমাদের টার্গেট আমরা বলেছিলাম যে এই উইডথটাকে আমরা বাড়াবো, এই ইন্টারফেসের ক্রস সেকশন এরিয়াটাকে আমরা বাড়াবো। এই ইন্টারফেসের ক্রস সেকশন এরিয়া বাড়ার কিন্তু আরও উপায় আছে। এখনও দেখো যে এনের বহু জায়গা বাকি আছে যেখানে আসলে যে জায়গাটা আমরা ইউজ করতেছি না, এই যে এই জায়গাটা বাকি আছে, আমরা তো ইচ্ছা করলে এই ইন্টারফেসটা ইউজ করতে পারি, এই ইন্টারফেসটাও ইউজ করতে পারি। ইন্টারফেস আমরা যত বাড়াবো তত বেশি ইলেকট্রন কিন্তু এন থেকে পিতে যাবে, আর এই ইন্টারফেসটা যত কমাবো আমরা, তত কম কারেন্ট পি থেকে এক্সটার্নাল সার্কিটে বের হয়ে আসবে। তাহলে সেটা করার উপায় কি? সেটা করার উপায় হচ্ছে যে তুমি তোমার ডিভাইসকে এইভাবে ডিজাইন করো, এন রিজন, এবং এন রিজনের চারপাশে তুমি পি রিজন দিয়ে কভার করে দাও এইভাবে। এটা হচ্ছে পি। আমরা খেয়াল রাখবো যে এই জাংশনটা এটা যেন ছোট হয়, এটা যেন থিন হয়, এবং এই রিজনটা যেন অনেক বড় হয়। যেহেতু এখন এনের চারপাশে পি টাইপের ম্যাটেরিয়াল দিয়ে কভার করে দেওয়া আছে, সো এই ক্রস সেকশন এরিয়াটা এখন ম্যাক্সিমাম, আর পি থিন হওয়ার কারণে এই যে এরিয়াটা হচ্ছে খুব ছোট। তারপর আমরা যেটা করি, এইভাবে এন এবং পি এর পর আরেকটা এন দিতে হবে, তাই না? সেই এনটাকে আমরা এই পি এর বাইরে দিয়ে এইভাবে কভার করে দিই। এইটা হচ্ছে আরেকটা এন। তাহলে এখন আমরা বায়াসিং কীভাবে করব? বায়াসিং করব এইভাবে। প্রথমে এই এন এবং পি এটাকে আমরা ফরওয়ার্ড বায়াসিং করব, তাই না? তার মানে এন এ নেগেটিভ আর পিতে দিব পজিটিভ। তারপরে কি করব? তারপরে দেখো এইখানে এই ডিভাইসে আমরা বলেছিলাম যে ইলেকট্রনকে এইদিকে ড্র করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য আমরা এখানে একটা পজিটিভ বায়াস দিয়েছিলাম। এন সাইডে আমরা পজিটিভ বায়াস দিয়েছিলাম আর পি সাইডে হচ্ছে নেগেটিভ বায়াস। কারণ কি? কারণ হচ্ছে আমরা চাই এন থেকে যে ইলেকট্রনগুলো পি সাইডে ঢুকলো সেই ইলেকট্রনগুলো যেন এই পাশে এন সাইডে ইনজেকশন হয়। সো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা আসলে এখানে একটা পজিটিভ বায়াস দিয়েছি। সো এখানেও তাই, এই এন রিজনকে আমরা একটা পজিটিভ বায়াস দিব যাতে পি সাইডে এন্টার করা ইলেকট্রনগুলো আবার এন সাইডে সুইপ হয়ে
চলে আসে, আর পি সাইডে আমরা দিলাম নেগেটিভ। এইভাবে আমরা আসলে একটা প্র্যাকটিক্যাল ডিভাইস তৈরি করে এইভাবে বায়াসিং করি। আরও একটা ব্যাপার খেয়াল করো, এই পিএন জাংশনে এন পাশে হচ্ছে পি। আমি বলেছি পিকে আমরা খুব ছোট করে, খুব থিন করে ডিজাইন করি, যাতে পি থেকে ইলেকট্রনগুলো যেন এক্সটার্নাল সার্কিটে বের হয়ে না আসে, বরং পাশে এনে চলে যায়, এদিকে চলে যায়। তবু আমরা এখন বোঝানোর সুবিধার্থে পিকে অনেক বড় করে রাখলাম। আচ্ছা, যখন আমরা এই পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস করি, মানে পিতে যখন পজিটিভ ভোল্টেজ আর এনে নেগেটিভ ভোল্টেজ দিই, তখন কিন্তু এন সাইড থেকে ইলেকট্রন যে পি সাইডে শুধু চলে আসে তাই না, আরেকটা ব্যাপার হয়, সেটা হচ্ছে পি সাইডে যে হোল আছে সেই হোলগুলোও এন সাইডে প্রবেশ করা শুরু করে। আচ্ছা, এই যে পি সাইড থেকে হোলগুলো এন সাইডে চলে যাচ্ছে, সেই কারণে পি সাইডে কিছু হোলের ডিপ্রেশন তৈরি হবে, মানে হোলের ডেফিসিয়েন্সি তৈরি হবে। এই ডেফিসিয়েন্সিগুলো পূরণ করবে কে? পূরণ করবে হচ্ছে এইখান থেকে, এই পজিটিভ টার্মিনাল থেকে কিছু প্লাস চার্জ বের হয়ে পি সাইডে ঢুকবে। পি সাইড থেকে যত পরিমাণ হোল এন সাইডে ঢুকে যাচ্ছে, ঠিক সেই পরিমাণ হোলকে রিপ্লিট করার জন্য, মানে রিপ্লেস করার জন্য আবার এই পজিটিভ টার্মিনাল থেকে হোল বের হয়ে পি সাইডে এন্টার করবে। তাহলে চিন্তা করো, আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের টার্গেট হচ্ছে এমন একটা ডিভাইস তৈরি করা, এমন একটা 3 টার্মিনাল ডিভাইস তৈরি করা, যেখানে আমরা টার্মিনাল 1 আর টার্মিনাল 2 এই দুইটা টার্মিনালের মাঝখানে ভোল্টেজ দিব, এবং এই ভোল্টেজের কারণে 1 আর 2 না, টার্মিনাল 1 আর টার্মিনাল 3 এদের মাঝখানে কারেন্ট ফ্লো করবে। তাহলে ডেফিনেটলি আমাদের টার্গেট হচ্ছে, আমরা চাইব যে এইখানে যে কারেন্ট কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এই যে কারেন্ট কম্পোনেন্ট, মানে এই কারেন্ট কম্পোনেন্টটা আসছে হচ্ছে পি সাইড থেকে হোলগুলো যখন এন সাইডে ইনজেকশন হচ্ছে, তখন এই কারেন্ট কম্পোনেন্টটা যত কম পারা যায় রাখতে। কারণ যত বেশি হোল পি থেকে এনে এন্টার করবে, তত বেশি পরিমাণ কারেন্ট এই এক্সটার্নাল সার্কিট দিয়ে ফ্লো করে পি সাইডে এন্টার করবে। এবং আমরা বলেছি যে এক্সটার্নাল সার্কিটে যত বেশি কারেন্ট যাবে ততই কিন্তু আমাদের প্রবলেম। আমাদের পারপাস হচ্ছে টার্মিনাল 1 আর 2 এর ভেতরে কারেন্ট না, টার্মিনাল 1 আর 2তে আমরা ভোল্টেজ দিব, শুধু কারেন্ট যাবে টার্মিনাল 1 আর টার্মিনাল 3 এর ভেতর দিয়ে। সো এখানে পি সাইড থেকে যেন খুব বেশি হোল এন সাইডে না প্রবেশ করে, সেই জন্য আমরা যেটা করি, পি সাইডের ডোপিংকে আমরা রিডিউস করে দিই, কমায় দিই। তাহলে দেখো যে আমরা আসলে এখানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর ম্যানুফ্যাকচার করার দুইটা রুলস দেখলাম। সেটা হচ্ছে মাঝখানের যে রিজন, পি রিজন, সেই পি রিজনটাকে যতদূর সম্ভব ন্যারো করতে হবে, আর এটার ডোপিংটাও যতদূর সম্ভব কমায় রাখতে হবে। আসলে আমি বাইপোলার জাংশন ট্রানজিস্টারে এই যে এই তিনটে রিজনের নাম এখনও লিখিনি, এ তো এখন লিখে দিচ্ছি। এই যে প্রথম এন রিজন, সেটাকে বলা হয় এমিটার। তারপর মাঝখানে যে রিজনটা পি, সেটাকে বলা হয় বেস। আর শেষ রিজনটাকে বলা হয় কালেক্টর। এমিটার, বেস এবং কালেক্টর। কেন এটার নাম এমিটার? তার কারণ হচ্ছে এই রিজন থেকে ইলেকট্রনের এমিশন হয়, তাই এটা এমিটার, মানে ক্যারিয়ার এমিট করে। আর সবার শেষের এই এন রিজনে আসলে এই প্রথম এন থেকে যে ইলেকট্রনগুলো বের হয়ে আসলো, সেই ইলেকট্রনগুলো লাস্ট এন রিজনে কালেক্টেড হয়, তাই এটার নাম হচ্ছে কালেক্টর। আর মাঝখানে এই রিজনটাকে বলা হয় বেস। সো আমরা দেখলাম যে ডিভাইসের স্ট্রাকচারকে যদি অপটিমাইজ করতে চাই, ডিভাইস স্ট্রাকচার অপটিমাইজ মানে আমাদের পারপাস
ওই যে আবার মনে করে দিই যে 1 আর 2-তে আমরা ভোল্টেজ দিব আর 1 আর 3-তে কারেন্ট পাবো। সেই পারপাস মিট করার জন্য আমার দরকার হচ্ছে পি সাইডকে খুব থিন করা। সো আমরা বেস রিজনকে থিন করতে হবে যাতে এই দিকে কারেন্ট যেন খুব কম বেরিয়ে আসে। এটাকে নাম দিয়েছিলাম আমরা I1। এই কারেন্টটা যেন যতদূর সম্ভব কম হয়, এবং পি থেকে এন রিজনে যে কারেন্ট যাচ্ছে I2 সেটা যেন যতদূর সম্ভব বেশি হয়। সেজন্য আমরা এইটাকে, এই দুইটা রিজনকে, এই দুইটা ইন্টারফেসকে আমরা যতদূর সম্ভব বড় করেছিলাম। সেজন্য মনে আছে না, আমরা পিকে কিন্তু এনের 4 দিক দিয়ে ঘিরে দিয়েছিলাম, তাই না? এখানে একটা এন ছিল, আমার মনে করে দিই, একটা এন রিজন আমরা ক্রস সেকশন এরিয়া বাড়ানোর জন্য 4 দিক দিয়ে বেসকে ঘিরে দিয়েছিলাম। তারপরে তার উপর দিয়ে আমরা কালেক্টর দিয়েছিলাম যাতে এন আর পি এর মাঝখানে ক্রস সেকশন এরিয়া বাড়ে, তাহলে প্রচুর পরিমাণ ইলেকট্রন এন থেকে পিতে আসবে। কিন্তু এই ইলেকট্রন পি থেকে বের হয়ে যাবে না এক্সটার্নাল সার্কিট, এই দিক দিয়ে বের হতে পারবে না, কারণ এই রিজনটাকে আমরা থিন করে দিয়েছিলাম। সো বেসকে থিন হতে হবে। প্লাস আরেকটা রুলস হচ্ছে পি থেকে হোল যেন এন সাইডে খুব বেশি না যায়, সেই জন্য বেসের ডোপিংও কমাই দিতে হবে। খুব কম ডোপিং করতে হবে বেসকে। তাহলে এটাও বলতে পারো আসলে যে এনকে কীভাবে ডোপিং করতে হবে। এনকে আসলে অনেক বেশি ডোপিং করতে হবে, কারণ আমরা চাই এন থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রন যেন পিতে প্রবেশ করে এবং তারপর পি থেকে সুইপ করে পাশের এন রিজনে চলে যায়। সো এমিটার যেন প্রচুর পরিমাণ ইলেকট্রন এমিশন করতে পারে, সেই কারণে এমিটার শুড বি হেভিলি ডোপড। ঠিক আছে? আচ্ছা, কালেক্টর নিয়ে আমরা আসলে খুব বেশি কথা এখনও বলি নাই, শুধু এটুকু বলে দিচ্ছি যে কালেক্টর শুড বি মডারেটলি ডোপড। মানে খুব বেশি ডোপিংও করা হবে না, খুব কম ডোপিংও করা হবে না। কেন এরকম খুব বেশি ডোপিংও না খুব কম ডোপিংও না, সেটা আমরা একটু হয়তো পরে ক্লাসে শিখব। আজকে আমার মনে হয় এ পর্যন্তই থাক, অনেক বেশি কথা বলে ফেলা হয়ে গেছে আসলে। তাহলে ক্লাস আজকের মতো এখানেই শেষ।